শেয়ারিং শুরু, রেকর্ড শুরু করে দিছি। ওকে, আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যায় তাই না? আমার স্ক্রিন কি দেখা যায়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা ইনফরমেশন লাগবে আমার, সেটা হচ্ছে আমার ফ্যানের আওয়াজ কি তোমাদের কানে পৌঁছাচ্ছে বা এটা কি কোনো ধরনের ঝামেলা করতেছে? না ভাই। এটা তুমি আমার আরামের জন্য বলিও না, কজ আমার ভিডিওগুলো হচ্ছে ইউটিউবে যাবে, তো তো সেটার জন্য আমি জিজ্ঞেস করতেছি। কোনো কি সমস্যা হয় শুনতে কারো? আমি তো পাইতেছি না। মানে ফ্যানের আওয়াজ কি শোনা যায়? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে একটু আরাম করি। প্রত্যেকদিন আমি ফ্যান ছাড়া বসি, তো আমার দেখা যায় মাথার ঘাম পুরা শরীরে চলে যায়। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি ক্লাস। ওকে ফাইন। তো ওকে, গাউসের ল আছে লাস্ট পার্ট। আচ্ছা ওকে, শুরু করে দিচ্ছি। গাউসের ল, গাউস ব্রো। আচ্ছা নিচে আমি আর কিছু লিখছিলাম? আচ্ছা কে জানি লেখালেখি শুরু করছে এখানে, আমি তার ক্ষমতা বন্ধ করে দিই। ওকে, এখন আর পাবে ভাই না। গাউস ব্রোর তো পিডিএফ পাই নাই। গাউস ব্রোর পিডিএফ আমি দিয়ে দিব তোমাদেরকে, চিন্তা করিও না। আমি গ্রুপে দিয়ে দিব গাউস ব্রোর পিডিএফ লিংক, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দাঁড়া, আমি একটু এটা মুছে দিই। ক্লিয়ার, ইরেজ টুল, ওকে ফাইন, ডান। তো গাউসেস ল আজকে আমরা পড়ব হচ্ছে নিরেট গোলকের নিকটে কোনো পয়েন্টের প্রাবল্য নিরেট গোলকের ক্ষেত্রে, ঠিক আছে। নিরেট গোলক মানে কি? যে গোলকটা পুরাটা ভর্তি থাকে, বাইরে যে উপাদান ভিতরে সেম উপাদান, সুষমভাবে বন্টিত পুরো উপাদান। অনেকটা পৃথিবীর মতো, আমরা যেরকম পৃথিবীকে একটা সুষম গোলক ধরে ফেলি, যার ভিতর বাহিরে একই উপাদান, একই রকম ভাবে আমরা এখানে গোলকটা দেবো, সেম জিনিস ধরবো, এটা একটা নিরেট গোলক বা সলিড গোলক অথবা সলিড স্ফিয়ার। তাহলে এখানেও দুইটা টাইপ আছে। আমি যদি বলি যে নিরেট, কালি একটু চিকন করি, আমি যদি বলি যে নিরেট গোলক, কি চিকন হইল এটা, এটা ওকে। আমি যদি বলি নিরেট গোলক অথবা ইংলিশে হচ্ছে সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার যদি হয়, এটারও কিন্তু দুইটা টাইপ আছে, যেটা তোমাদেরকে ওইভাবে যে ব্যাখ্যা দেওয়া আছে মানে ওইভাবে ব্যাখ্যা দেওয়া হয়নি, তো ব্যাখ্যাটা একটু দিয়ে দিই। সলিড স্ফিয়ার বা নিরেট গোলকের মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর, আরেকটা হচ্ছে অপরিবাহী। ওকে, তো ধরো আমি বললাম একটা সলিড গোলক যেটা পরিবাহী, তার একটা এক্সাম্পল হচ্ছে লোহার বল। লোহা তো একটা পরিবাহী জিনিস, বা তামার বল, ঠিক আছে। লোহা পরিবাহী, হ্যাঁ লোহা তো পরিবাহী, হ্যাঁ। তাহলে পরিবাহী গোলক বলতে আমি ধরে নিতে পারি একটা তামার বল অথবা একটা লোহার বল, এরকম কিছু একটা। আর অপরিবাহী বলতে ধরতে পারি মনে করে একটা কাঠের বল। সো কাঠের বল যদি বলি সেটা হচ্ছে একটা অপরিবাহী গোলক, অবশ্যই নিরেট। এবং আমি যদি লোহার বল বলি সেক্ষেত্রে এটা একটা পরিবাহী গোলক। সো বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু ইজ, আমি যদি পরিবাহী গোলক বলি সেক্ষেত্রে তার চার্জগুলো সবসময় বাইরে থাকে, ঠিক আছে। পরিবাহী গোলক যদি হয় তার চার্জগুলো সবসময় বাইরে থাকে। পরিবাহী গোলক মানেই তার চার্জগুলো বাইরে থাকবে, ভিতরে কোনো চার্জ থাকবে না। ইভেন দো তার কাছে উপাদান আছে, এখানে কিন্তু চার্জ থাকার সুযোগ ছিল, যেটা খোলকের ক্ষেত্রে সম্ভবই ছিল না, কারণ খোলকের ভিতরটা তো ফাঁপা, ওইখানে কিন্তু চার্জ চাইলেও থাকতে পারতো না, চার্জ থাকতেই হইতো বাইরে। বাট গোলকটা যদি পরিবাহী হয় বা গোলকটা যদি নিরেট হয়, সেক্ষেত্রে কিন্তু চার্জের সুযোগ থাকে ভিতরে থাকার, বাট পরিবাহী হওয়ার কারণে এর ভিতরে কোনো চার্জ থাকবে না। আচ্ছা, এখন যদি অপরিবাহী হয় তাহলে কি হবে? অপরিবাহী হলে যেটা হবে সেটা হচ্ছে, চার্জ যদি আমি থাকে তার মধ্যে আমি চার্জ দিই, চার্জ কিন্তু তার ভিতরে চলে যাবে, মানে তার পৃষ্ঠ ভিতর উপর নিচ সব জায়গায় চার্জ সুষমভাবে বন্টিত হবে। ওকে, যদি পরিবাহী হয় সেক্ষেত্রে। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। নিরেট হওয়ার পরে এই কনফিউশন কিন্তু আমাদের দূর করে ফেলা উচিত, কারণ নিরেট হয়ে যাওয়া মানেই কিন্তু এমন না যে চার্জগুলো তার পুরো শরীর জুড়ে ছিটতে যাবে বা বিস্তৃত হয়ে যাবে। যদি পরিবাহী হয়ে থাকে চার্জগুলো বাইরে থাকবে জাস্ট লাইক খোলক, আর যদি অপরিবাহী হয়ে থাকে তাহলে তার ভিতরে চলে যাবে, মানে চার্জগুলো তার পুরো শরীর জুড়ে বা পুরো আয়তন জুড়ে থাকবে। এই হচ্ছে দুইটা বেসিক ডিফারেন্স বিটুইন কন্ডাক্টিং স্ফিয়ার এন্ড নন কন্ডাক্টিং স্ফিয়ার। ওকে, সো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমার কন্ডাক্টিং আর এটা হচ্ছে আমার নন কন্ডাক্টিং। ওকে,
তো আশা করি এতটুকু সবার ক্লিয়ার। সো এরপরে আমরা যেটা কাজ করব, পরিবাহী গোলকের জন্য প্রথমে কাজ করি, দেন অপরিবাহীর জন্য আমরা কাজ করব। সো পরিবাহীর জন্য খেয়াল করো, পরিবাহী যদি হয় তো সেটার সাথে কিন্তু খোলকের কোনো ধরনের বেসিক কোনো পার্থক্য থাকবে না। এটা কি একদম লজিক্যাল না? কারণ আমি যদি এখন বলি যে পরিবাহী গোলকের বাইরের পরিবাহী অবশ্যই নিরেট, আমরা কিন্তু নিরেট নিয়ে আজকে কথা বলতেছি। আজকে লাস্ট ক্লাসটা হচ্ছে অনলি ফর সলিড স্ফিয়ার। তা আমি যদি বলি যে বাইরের কোনো পয়েন্টের প্রাবল্য কি হবে, তোমরা যদি গত ক্লাসটা মনে থাকে তাহলে বুঝবা বাইরের পয়েন্ট মানে এই পয়েন্টটা। আমি যদি বলি পৃষ্ঠের উপরস্থ কোনো একটা পয়েন্ট মানে এই পয়েন্টটা, অথবা আমি যদি বলি এখন যে ভিতরের কোনো পয়েন্ট মানে এই পয়েন্টটা, তাহলে এখন ধর এটার দূরত্ব আমি কি করতাম, এই দূরত্বে একটা গাউসিয়ান সার্ফেস নিতাম যদি আমার বাইরের কোনো পয়েন্টের প্রাবল্য বের করতে হতো, যেটার ব্যাসার্ধ ছিল স্মলার পরিমাণ। আমি যদি পৃষ্ঠে বলতাম তখন আমার ব্যাসার্ধ হতো আমার মেইন গোলকটার সমান, আর যদি ভিতরে বলতাম তাইলে হয়তো আরেকটা নতুন একটা দৈর্ঘ্য। তাহলে একদম ভিতরের জন্য আমার কিন্তু ভিতরে কোনো আবদ্ধ চার্জ নেই, সো ভিতরের পয়েন্টে প্রাবল্য শূন্য। তাহলে পরিবাহী গোলকের ক্ষেত্রে যে কেসগুলো আসবে ওটা কিন্তু এক্স্যাক্টলি অপরিবাহী যে খোলক ছিল, বা খোলক পরিবাহী হোক অপরিবাহী ডাজন্ট ম্যাটার, কাজ পরিবাহী খোলক হলে অথবা অপরিবাহী খোলক হলে চার্জের কিন্তু চাইলেও ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ভিতরে তো যাওয়ার জায়গা নেই, তো ভিতরটা তো ফাঁপা। ওকে, তাইলে আমরা এখানে জাস্ট লিখে রাখি, এখানে জাস্ট লিখে রাখবো যে ইট ইজ জাস্ট লাইক খোলক। পরিবাহীর পুরাটাই খোলকের মতো। পরিবাহী গোলক যদি হয়ে থাকে সেটা নিরেট হলে আমার কোনো কিছু মানে চিন্তা করার কিছু নেই, কারণ সেটা খোলকের মতোই বিহেভ করবে। ওকে, তাইলে খোলক এবং পরিবাহী গোলক একই জিনিস, মানে আমাদের গাউসের ল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এখন আসো অপরিবাহীর ক্ষেত্রে। এতটুকু তো সবাই বুঝতে পারছো আশা করি। আই হোপ সো। দেখি তো। আচ্ছা, ওকে, তো আমরা এখন অপরিবাহী গোলকের জন্য কাজ করবে। যে অপরিবাহী গোলক, এই যে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি এই টপিকটার উপরে, অপরিবাহী গোলকের উপর। ওকে, সো লেটস বিগিন। আমি একটু মাঝখানে চিত্রটা আঁকি, তাহলে সাইডে আঁকি, তাহলে দেখানো সুবিধা হবে। এই হচ্ছে তার ভিতরটা কিন্তু পুরোটা ফাঁপা না, ভিতরটা কিন্তু সলিড, তার ভিতরে পদার্থ আছে, এই যে এটা। ওকে, তো এটা যদি অপরিবাহী হয়ে থাকে মাথায় রাখবে, আমি যদি অপরিবাহী বলি এটাকে, সেক্ষেত্রে কিন্তু চার্জগুলো বাইরে ছড়িয়ে থাকবে না, চার্জগুলো তার পুরা শরীর জুড়ে থাকবে বা পুরা আয়তন জুড়ে থাকবে। সেই ক্ষেত্রে কি হবে একটু বলি। ধরো আমি বললাম যে চার্জ আছে এটার মধ্যে কিউ পরিমাণ চার্জ আমি তার মধ্যে সুষমভাবে বন্টিত করলাম। সো চার্জ উইল গেট ডিস্ট্রিবিউটেড থ্রুআউট দ্য হোল ভলিউম। পুরা ভলিউমের মধ্যে এই চার্জটা বিস্তৃত হয়ে যাবে, পুরা ভলিউমের মধ্যে, মানে তার পুরা শরীর জুড়েই চার্জ থাকবে। আচ্ছা, এখন টাচ করছে, আমি বললাম যে বাইরের কোনো পয়েন্টের প্রাবল্য কত। সো বাইরের কোনো পয়েন্ট বলতে আমি মনে করে বললাম এই পয়েন্টটা। ওকে, এটা একটা পয়েন্ট, বললাম এটাকে একটা বাইরের পয়েন্ট। আর আমাদের যে মেইন গোলক যেটার ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি, ওটার কেন্দ্র মনে করো এটা, এই যে কেন্দ্র আছে। আর এটার ব্যাসার্ধ মনে করো ধরলাম, এটার ব্যাসার্ধ কত ধরবো, আমরা তো কনভেনশন ফলো করে লাগবে। এটার ব্যাসার্ধ আমরা ধরবো, ধরো কালি চেঞ্জ করে দিয়ে দিই, এটার ব্যাসার্ধ আমরা ধরবো। আর আর আমাদের যে গাউসিয়ান গোলক, কারণ আমরা তো এই পয়েন্টে প্রাবল্য বের করবো, তাহলে আমার এতটুক ব্যাসার্ধের একটা গোলক নেওয়া লাগবে, এই যে এতটুক ব্যাসার্ধের একটা কল্পিত গোলক নেওয়া লাগবে, যেটা ব্যাসার্ধ হচ্ছে স্মলার। ওকে, এখন আমরা যে গোলকটা আনবো, এটা হচ্ছে আমাদের গাউসিয়ান গোলক, আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি, আমাদের গাউসিয়ান গোলক কিন্তু এটা মাথায় রাখবে, এটা কিন্তু বৃত্ত না, এটা কিন্তু গাউসিয়ান গোলক। ওকে, সো লেটস স্টার্ট। আমাদের এখন দেখা লাগবে যে আমাদের এখান থেকে যে বলরেখাগুলো বেরোবে, বলরেখাগুলো কিভাবে বের হয়, আগের মতোই তলের দিক যেদিকে বলরেখা তো এইভাবেই বেরোবে, একইভাবেই তো বেরোবে বলরেখাগুলো। তো সেক্ষেত্রে বলরেখার ডিরেকশন এবং তলের যে ডিরেকশন মানে ডিএ এর যে ডিরেকশনটা একই দিকে হবে। ডিএ যেদিকে যাচ্ছে আমাদের ইটাও ওই দিকেই যাচ্ছে, এবং এটা তো আমরা সবাই মোটামুটি শিওর যে ই এর পরিমাণ সবসময় সেম থাকবে। আচ্ছা, তো এটা যদি হয় দেন আমরা বলতে পারি যে আমাদের এখানে ফ্লাক্সটা কি হবে, ফ্লাক্স ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ। আমি একদম আজকে শুরু থেকে শুরু করে নিয়ে একটু ডিরেক্ট সূত্র দিয়ে পড়াচ্ছি, কারণ গত ক্লাসগুলো যারা করেছে তাদের এগুলো পারার কথা। সো ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ, যেহেতু ই আর ডি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডিএ কজ কত ডিগ্রি, 0 ডিগ্রি।
তাহলে এটা ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে। যেহেতু আমি সুষমভাবে আমি যেহেতু সিমেট্রিক্যালি গোলকটা এঁকেছি লালটা, তাহলে এই বাইরে আসবে ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএ। তাহলে এই যে লাল গোলকটা, এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? এই যে ডিএ, আমার সবগুলা ডিএ যোগ করলে তো আমি তার পৃষ্ঠের ক্ষেত্রফলই পাবো, ইট উইল বি 4πr²। তো এটা হবে E ইকুয়াল টু 4πr²। ঠিক আছে। আর ফাই মানে কি? ফাই মানে কি আবদ্ধ চার্জ, যেখানে আমার আবদ্ধ চার্জের পরিমাণটা হচ্ছে কিউ, এই যে কিউটা, এটা হবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে আমাদের ই সমান কি আসবে? ই সমান আসবে 1, দেখো একবার সাজাই লিখে ফেলতেছি, 1/4π নট ইন্টু কিউ ডিভাইড বাই r²। তাহলে খেয়াল করো, খোলকের ক্ষেত্রে যে সূত্র ছিল, সলিড গোলকের ক্ষেত্রেও আমার কিন্তু সেম সূত্রই আসছে। খোলকের ক্ষেত্রে যে সূত্র ছিল, আমাদের নিরেট গোলক, নিরেট পরিবাহী অপরিবাহী গোলকের ক্ষেত্রেও কিন্তু সেম সূত্র আসছে। আচ্ছা, এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেরটাতে আসো, আমরা এখন দেখবো গোলকের উপরে কোনো পয়েন্ট বা তার পৃষ্ঠে কোনো পয়েন্টে প্রাবল্য কি হবে। এখন পৃষ্ঠে কোনো পয়েন্টে যদি প্রাবল্য বলি, দ্যাট মিনস আমাদের পয়েন্টটা মনে করো এখানে, পয়েন্টটা মনে করো এইখানে, এই যে আমি একটু বাদামি কালার যে কালারটা নিলাম, এই যে এটা এখানে। তাহলে এক্ষেত্রে আমাদের কল্পিত যে গাউসিয়ান গোলক হবে সেটাও কিন্তু এক্স্যাক্টলি সেম ব্যাসার্ধেরই থাকবে। তো এই ক্ষেত্রে স্মল আর ক্যাপিটাল আর সমান, তাহলে আমরা স্মল আর জায়গায় ক্যাপিটাল আর বসাই দিতে পারি। তাহলে পৃষ্ঠের কোনো পয়েন্টের জন্য প্রাবল্য হবে E ইকুয়ালস 1 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই জাস্ট ব্যাসার্ধ r²। ঠিক আছে, এই হচ্ছে আমার গোলকের পৃষ্ঠে কোনো পয়েন্টে। ফাইনালি আমরা যেখানে আসবো সেটা হচ্ছে গোলকের ভিতরে কোনো পয়েন্টে। তো এই জায়গাটাতেই আসলে সবগুলা পার্থক্য। তাহলে খেয়াল করো, আমাদের খোলক বলি, পরিবাহী গোলক বলি অথবা অপরিবাহী গোলক বলি, সবগুলা ক্ষেত্রেই পৃষ্ঠের বাইরে এবং পৃষ্ঠের উপরে প্রাবল্যের মান কিন্তু সবগুলাতেই একই সূত্র দিয়ে। পার্থক্যটা হয়ে যায় তখনই যখন আমরা পৃষ্ঠের ভিতরে চলে যাই। পৃষ্ঠের ভিতরে যখন আমি আসি তখন খোলকের ক্ষেত্রে ই সমান 0, আবার পরিবাহী গোলকের ক্ষেত্রে ই সমান 0 আসে, কারণ দুই ক্ষেত্রেই ভিতরে কোনো চার্জ থাকে না। আচ্ছা, কিন্তু যখন আমরা অপরিবাহী গোলকের কথা চিন্তা করব, তখন যখন আমরা একটু ভিতরে আসবো তখন কিন্তু ভিতরে আমার চার্জ শূন্য না, তখন কিন্তু আমার পুরা শরীর জুড়েই যেহেতু চার্জ আছে, তাহলে ভিতরে যখন আমি আসবো, আমি ওই পরিমাণ দূরত্ব দিয়ে যদি একটা গাউসিয়ান গোলক নেই, সেটার ভিতরে কিন্তু সামান্য হলেও চার্জ থাকে। তো এক্ষেত্রে আমরা আবদ্ধ চার্জ শূন্য ধরতে পারি না বা এনক্লোজ চার্জ শূন্য ধরতে পারি না। তো আমরা এখন ওইটাই দেখবো। এটাই হচ্ছে মেইন বিষয়বস্তু আজকের, এটাই হচ্ছে আজকে একটু আলাদা, বাকি সবগুলো কিন্তু সেম। আচ্ছা, এবং এটার সাথে তোমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের পৃথিবীর অভ্যন্তরে জি এর মান নির্ণয়ের ক্ষেত্রে যে আমরা মেথড ফলো করেছিলাম, এক্স্যাক্টলি আমরা সেই মেথডই ফলো করবো। বুঝলে, লিখে ফেলি এখন যে অপরিবাহী গোলকের অপরিবাহী গোলকের অবশ্যই গোলকটা নিরেট। ওকে, অপরিবাহী গোলকের ভিতরে কোনো পয়েন্টে প্রাবল্য। ওকে, অপরিবাহী কোনো গোলকের ভিতরে প্রাবল্য। আচ্ছা, তাহলে অপরিবাহী একটা গোলক চিন্তা করে ফেলি এখন। ধরো আমার একটু বড় করে আঁকা উচিত এখন। আচ্ছা, বড় আছে, ঠিক আছে। মনে করো এই হচ্ছে আমার গোলকটা। ওকে, তো তার ভিতরে পুরাটা জুড়েই চার্জ থাকবে। ওকে, তার ভিতরে পুরোটা জুড়েই চার্জ থাকবে। আচ্ছা, গ্রেট। এখন এটা হচ্ছে মনে করো তার কেন্দ্র। আমি বললাম যে তার ভিতরে কোনো পয়েন্টে প্রাবল্য বের করো, মানে ভিতরে কোনো পয়েন্ট বলতে মনে করে বললাম যে এই জায়গাটা কমলা রঙের যে পয়েন্টটা বললাম, এই পয়েন্টে প্রাবল্য কত হবে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গাউসের সূত্র অ্যাপ্লাই করা। তো গাউসের সূত্র অ্যাপ্লাই করার জন্য কি করা লাগবে আমার? এই এতটুকু দূরত্বকে আমরা ব্যাসার্ধ নিয়ে একটা কল্পিত গোলক চিন্তা করব, এই যে কমলা কালারের গোলকটা। ওকে, এবং এটা কিন্তু একটা গোলক, মাথায় রাখা লাগবে। কালোটাও গোলক, কমলাটাও গোলক। আচ্ছা, এটার ব্যাসার্ধ হচ্ছে স্মলার, আর আমাদের যে অরিজিনাল যে গোলকটা, মেইন যে গোলকটা, সেটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, তো এটা আমি এখানে বলে দিই, এটা হচ্ছে এতটুকু দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। আচ্ছা, আই হোপ ইউ গেট দ্য আইডিয়া। আরটা একদম দেখা যাচ্ছে না, ঠিক করে দিই। এটা হচ্ছে আর, কালি দেখা যায় না তো, এটা হচ্ছে আর। আচ্ছা, এখন ঠিক আছে। তো এখন খেয়াল করো, এখন কি আমাদের কমলা রঙের যে গাউসিয়ান গোলক, সেটার দ্বারা আবদ্ধ চার্জের পরিমাণ শূন্য আগের মতো? খোলকে যেরকম ছিল বা পরিবাহী গোলকের ক্ষেত্রে যেরকম ছিল সেরকম তো নিশ্চয়ই এখন আবদ্ধ চার্জের পরিমাণ শূন্য না। আবার আমি যে কিউ পরিমাণ চার্জ দিয়েছিলাম এখানে, এর ভিতরে কিন্তু আবদ্ধ চার্জের পরিমাণ কিউ না, কারণ আমি তো কিছু চার্জকে আবদ্ধ করতে পারি নাই, যেহেতু গোলকের ভিতরের কোনো পয়েন্ট। তো ওই ভিতরের কোনো পয়েন্ট দিয়ে যদি কোনো গাউসিয়ান গোলক যায়, তো সেক্ষেত্রে তো ওই গোলক দ্বারা বাইরের চার্জগুলো তো আবদ্ধ হয় নাই। আমাদের আবদ্ধ চার্জগুলো শুধুমাত্র কোন জায়গা জুড়ে আছে? এই যে এতটুকু,
এই হচ্ছে আমাদের আবদ্ধ চার্জের পরিমাণ, ভিতরের অংশটা। ওকে, তো এখন আমরা কি করতে পারি? একটু আমাকে কমেন্টে আনসারটা বলো তো, কি করা যায় এখন, বা মুখে বলতে পারো। এ তেলচুরা কি গো, তেলচুরা খেয়ে ভাইয়া কোয়েশ্চনটা আবার। তুমি কে? আমি নাবিল ব্রো। ও হ্যাঁ হ্যাঁ, নাবিল। কোশ্চেন হচ্ছে, এখন আমরা গাউসিয়ান সূত্র অ্যাপ্লাই করার জন্য কি করতে পারি? মানে আমি যে ভিতরে চার্জটা বের করব, আমার তো ভিতরে নিশ্চয়ই কিউ পরিমাণ চার্জ না, এটা তো বুঝতেছো। ও এইগুলো জি তো আমি কিউ পরিমাণ চার্জ তো আমি আবদ্ধ করি নাই, তাহলে এখানে জি ভিতরে কি পরিমাণ চার্জ আছে সেটা আমরা কিভাবে বের করব? মানে হচ্ছে আমার ভিতরে এখন মনে করো কিউ প্রাইম পরিমাণ চার্জ আছে। ওকে, ভিতরে হচ্ছে কিউ প্রাইম পরিমাণ চার্জ আছে, ভিতরে হচ্ছে কিউ প্রাইম পরিমাণ চার্জ আছে, এই যে ভিতরে কিউ প্রাইম পরিমাণ চার্জ আছে। এখন প্রশ্ন হচ্ছে কিউ প্রাইমের পরিমাণটা আমরা কিভাবে বের করব? কারো কোনো সাজেশন আছে? আবির ভাই ভাইয়া, ভিতরের যে গোলকটা আছে, তো ওইটার তো বাইরে ভিতরে দুই জায়গায় চার্জ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ক্ষেত্রে ভাইয়া কিভাবে বের করবো এটা? সেটাই তো প্রশ্ন, সেটাই তো আমি করছি মাত্র তোমাদেরকে। আর কেউ কি আনসার দিবা? আচ্ছা, তাহলে আমি বলে দিই, তোমাদের যেহেতু আইডিয়া হচ্ছে না, খেয়াল করো। ভাইয়া কিউ বাই ভাইয়া 4 পাই এপসাইলন নট ইন্টু আর বাই ক্যাপিটাল আর কিউব। আবার আবার বলো। স্মল কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর বাই ক্যাপিটাল আর কিউব। আচ্ছা, সেটা আমরা দেখবো, বাট তুমি করছো কি সেটা বলো। থিওরিটিক্যালি বলা লাগবে আমাকে, ম্যাথমেটিক্যালি কি আছে সেটা তোমরা দেখবো, বাট থিওরিটিক্যালি আমরা কি করবো সেটা বলা লাগবে। আমি ম্যাথমেটিক্যালি বলছি ভাই। না, আমরা তো সবাই বোঝা লাগবে, তো সেই জন্য তো আমাদের থিওরিটিক্যাল ভাইয়া আনসারটা লাগবে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইজিৎ বলো। হোল যে চার্জটা আছে না, মানে হোল মানে হুম, বাইরের যে মানে প্রথম গোলকের থেকে হ্যাঁ হ্যাঁ, ছোট গোলকের চারপাশে যে চার্জ গুলো আছে ওইগুলো বাদ হ্যাঁ, দিয়ে দিলে তো ভিতরে যে চার্জটা ওইটা বের এইটা হয়ে বাদ দিব কেমনে? বাদ দিব কেমনে বলো তো, মানে কোনো যেমন লজিক আছে কিনা? প্রথমে হোল গুলোকে যেমন ওই সূত্র বসাইবো, যেমন আর ধইরা আপনার হুম হুম কিউ এর পরিমাণ বের করবো। তারপর হচ্ছে আপনি ছোট গোলক যেটা আছে হুম ওইটা কি করবো, আর মাইনাস আর মানে বড় আর মাইনাস ছোট আর ইনটু হোল স্কয়ার দিয়ে হুম। ছোটটা বের করবো। তখন ওইটা থেকে ওইটা বাদ দিলে তো বাট এখানে যে আমার স্কোয়ারের হিসাব, এখানে যে পুরো আয়তন জুড়ে থাকবে, হিসাবটা আয়তনের না। তুমি কাছাকাছি গেছো, ঠিক আছে, বাদ দেওয়ার হিসাবটা আসবে, ঠিক আছে, বাট খেয়াল করো কাহিনী কি হয়। আমাদের এই গোলকটাতে কিউ পরিমাণ যে চার্জ আছে সেটা কি সুষমভাবে বন্টিত না? এটাতে তো সবাই একমত নাকি? ওকে, জি ভাই। আমাদের এই পুরা গোলকটাতে কিউ পরিমাণ চার্জ যে আছে সেটা তো সুষমভাবে বন্টিত, এতে কারণে কোনো সন্দেহ নাই। আর সুষমভাবে বন্টিত বলতে কি বোঝায়? যে তার একক আয়তনে চার্জের পরিমাণ কনস্ট্যান্ট। আমি যদি একটা বড় গোলক নেই, এর মধ্যে চার্জগুলো সুষমভাবে বন্টিত, দ্যাট মিনস আমি যদি এতটুকু অংশ নিয়ে কল্পনা করি, সেক্ষেত্রেও চার্জের ঘনত্ব যা, এতটুকু অংশের জন্য চার্জের ঘনত্ব তাই। ওকে, আমি যদি পুরো গোলকটা নেই, চার্জের ঘনত্ব যা হবে, গোলকের একটা পোর্শন গোলক যদি নেই সেক্ষেত্রে, বা গোলকের ভিতরে যে কোনো একটা রেক্টেঙ্গেল নেই, ওখানেও চার্জের ঘনত্ব আমাদের কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা হচ্ছে সুষমভাবে বন্টিত চার্জ। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যেটা করা লাগবে, এটা একদম ঐকিক নিয়মের স্টাইলেই তোমরা করতে পারবা। একবার বলে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করবা ভালো করে। ধরো আমার পুরা গোলকটাতে, আমাদের মেইন যে গোলকটা, কালো রঙের যে গোলকটা, সেটাতে চার্জের পরিমাণ মনে করা আছে কিউ পরিমাণ। এখন আমাদের বড় গোলকটার আয়তন কত বলতো? 4/3 পাই আর কিউব না, ক্যাপিটাল আর কিউব না? তাহলে আমি যদি, আমার কালি আসে না কেন, দাঁড়াও,
ওয়েট। আচ্ছা এখন হয়ে গেছে। এখন ধরো আমি বললাম আমার চার্জ, আমার মেইন গোলকটার আয়তন কত, 4/3 পাই আর কিউব। এই যে এটা কি আমার চার্জ ঘনত্ব না? এটাকে কি আমরা চার্জ ঘনত্ব বলতে পারি না? একক আয়তনের চার্জের পরিমাণ, সেটা তো আমরা ডেফিনেটলি বলতে পারি, তাই না? এখন ওকে, তাহলে কিউ ডিভাইড বাই 4/3 পাই আর কিউব, তাহলে এটা মানে কি আসলে একক আয়তনের চার্জের পরিমাণ পুরা গোলক জুড়ে। আচ্ছা, এই যে ঘনত্বটা একক আয়তনের চার্জ, এই ঘনত্বটা কি আমার কমলা রঙের গোলকের জন্য সেম না? তুমি একটু আমাকে কনফার্ম করো, কথা বলো দু একজন, জি বুঝছো ভাইয়া। কিনা কথাটা? এটা কি বুঝতে পারছো সবাই? জি ভাই, বুঝতে রনিত, পারছি। রনিত বুঝতে পারছো? হ্যাঁ ব্রো। ওকে ঠিক আছে, তাহলে এটা যে পুরা গোলকের যে কোনো অংশের জন্যই সত্য, এটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমার মেইন গোলকের একক ভাইয়া আয়তনের। একবার একটু বলেন। হ্যাঁ আরবি একটা বলছি, দেখো আমাদের যে মেইন গোলক বা আমার যে বড় গোলক, সেটাতে আমরা কিউ পরিমাণ চার্জ দিছি। এই কিউ পরিমাণ চার্জকে আমি যদি তার আয়তন দ্বারা ভাগ করি, মানে আমার গোলকে থাকা টোটাল চার্জকে আমি যদি গোলকের টোটাল আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব পুরা গোলকের চার্জ ঘনত্ব। এখন এই চার্জ ঘনত্বটা কিন্তু আমার গোলকের যে কোনো অংশের জন্য সত্য। আমি যদি এতটুকু একটা অংশ নিয়ে বলি যে এখানে চার্জ ঘনত্ব কত, সেখানেও চার্জ ঘনত্ব কনস্ট্যান্ট থাকবে, তাই তো? Because মানে গোলক যে তো- কোনো বিন্দুতে ভাইয়া, হ্যাঁ, যে কোনো বিন্দুতে না, যে কোনো অংশের জন্য, যে কোনো আয়তনে। যে কোনো আয়তনে। হ্যাঁ জি। ঠিক আছে। এখন আমি যদি এখন কমলা রঙের অংশটার জন্য চিন্তা করি, তাহলে কমলা রঙের অংশের ভিতরেও চার্জ ঘনত্ব সেম, তাহলে চার্জ ঘনত্ব কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা বলবো এখানে সিগমা ইজ কনস্ট্যান্ট, সিগমা ইজ কনস্ট্যান্ট। তাহলে এখানে পার্থক্যটা কোন জায়গায়? তাহলে কমলা রঙের গোলকের সাথে আমি যদি তার আয়তনের হিসাবটা করে ফেলি, তাহলে কিন্তু এখানে কি পরিমাণ চার্জেস আমি পেয়ে যাব। কারণ পুরা গোলকটাতেই যদি একক আয়তনের চার্জের পরিমাণ সেম থাকে, তাহলে আমি কি করব? আমি বলবো এটা যে একক আয়তনের চার্জের পরিমাণ এত, অতএব অমুক আয়তনের চার্জের পরিমাণ তমুক, জাস্ট ঐকিক নিয়মের মতো। আশা করি এই অংশটা সবাই বুঝতে পেরেছো। আমার এই অ্যাপটা আজকে সমস্যা করতেছে কেন বুঝলাম না, টান টুন দিয়ে একদিক থেকে আরেক দিকে চলে যায়। দাঁড়াও, ঠিক করতেছি এটা। ওকে, তো সিগমা ইজ কনস্ট্যান্ট, আমরা বলবো এখন যে একক আয়তনে চার্জের পরিমাণ কতটুকু, এই যে এটা সিগমা পরিমাণ, বিকজ এটাতে একক আয়তনে চার্জের পরিমাণ না সিগমা। তাহলে আমরা বলবো অতএব আমাদের এই যে গাউসিয়ান গোলক, তো এটার আয়তন কত, 4/3 পাই স্মল আর কিউব। আমরা বলবো 4/3 পাই স্মল আর কিউব আয়তনে চার্জের পরিমাণ কত, সিগমা ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। ঠিক আছে, এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে 4/3 পাই স্মল আর কিউব, এই যে আয়তনটা, এটাই কিন্তু আমরা আমাদের গাউসিয়ান গোলকের ভিতরের আয়তনটা। ঠিক আছে, তাহলে আমরা এটাকেই বলবো কিউ প্রাইম। তাহলে আমরা বলবো এখানে যে কিউ প্রাইম ইকুয়াল টু, এই যে জাস্ট মানটা বসায় দাও এখানে, সিগমার মানটা বসায় দাও এখানে। এই যে সিগমার মান তো হচ্ছে এটা ক্যাপিটাল কিউ। হাই আমার আজকে আর ক্লাস নেওয়া হয়েছে। এই যে এই মানটা, সিগমার মানটা এখানে বসায় দাও, তাহলে আমি পাচ্ছি কি কিউ প্রাইম আচ্ছা, তাই আমি পাচ্ছি কিউ প্রাইম ইকুয়াল টু সিগমা, এই যে সিগমার জায়গায় সিগমার মানটা বসাই দিই, এই যে এই মানটা সিগমার মানটা আমি এই সিগমার জায়গায় বসাই, তাহলে পাচ্ছি এখানে কিউ ডিভাইডেড বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু, আর এই যে আমাদের আছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই স্মল আর কিউব। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো কি কি কাটা যায়, 4/3 এর সাথে কাটা যায়, পাই এর সাথে কাটা যায়, তাহলে পরে থাকলো কি আমাদের কিউ স্মল আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। এই হচ্ছে আমাদের নতুন চার্জের পরিমাণ, এটা হচ্ছে আমাদের কিউ প্রাইম। সবাই কি বুঝতে পারছো এই কথাটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এতটুকু যদি বুঝে থাকো তাহলে বাকিটা তো আর একদম আগের মতোই। তাহলে আবদ্ধ চার্জের পরিমাণটা আমি পেয়ে গেলাম। ওকে, ভাইয়া আমি আগে আপনাকে প্রাবল্য বলে ফেলছিলাম। প্রাবল্য বলে ফেলছিলা, সমস্যা নেই। হে আজকে আমার এটা এত ঝামেলা করতেছে কেন? দাঁড়াও, এটাকে ঝামেলা ঠিক করতেছি আমি, দাঁড়াও। তাহলে এখান থেকে আমি পাচ্ছি
কিউ স্মল আর কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব, এটা হচ্ছে আমাদের নতুন চার্জ। এতটুকুতে আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, তো এতটুকু যদি হয়ে যায় তাহলে আমার তো বাকিটা তো ইজি। আবদ্ধ চার্জ, গাউসিয়ান গোলক দ্বারা আবদ্ধ চার্জের পরিমাণ আমরা পেয়ে গেলাম কিউ প্রাইম, আর বাকিটা তো ইজি। এই যে গাউসিয়ান গোলকের ক্ষেত্রে তাহলে ফ্লাক্সের পরিমাণ কি হবে, ফ্লাক্স ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ। তবে এখন বুঝতেছো ওইটা 0 ডিগ্রি হবে, ই ডিএ লিখে ফেললাম ডিরেক্ট। আচ্ছা, ই ডিএ লিখে ফেললাম ডিরেক্ট। তাহলে এখান থেকে সিগমার সমান তো আমরা জানি আবদ্ধ চার্জ বা কিউ এনক্লোজড, তাহলে কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে ই তো আমাদের কনস্ট্যান্ট থাকবে, বাইরে চলে আসবে, ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএ, আর ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএ সমান কি হবে 4 পাই স্মল আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে তাই এখানে লিখবো কিউ এনক্লোজ মানে কি, কিউ এনক্লোজ মানে কিন্তু আমাদের এই কিউ প্রাইমটাই, সেটা আমরা একটু পরে ঠিক করছি, আগে এই জায়গাটাকে লিখে ফেলে ঠিক মতো। সো কিউ এনক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু ই টাইমস 4 পাই স্মল আর স্কোয়ার, সরি কিউব না, স্কোয়ার, স্কোয়ার এটা। আচ্ছা, তো এখন ওকে ওকে ঠিক করে ফেলতেছি এটা। তাহলে আমাদের কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা আসবে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ই সমান কি পাবো, দেখো ই সমান পাবো 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে কিউ এনক্লোজটা আমাদের কি থাকলো, কিউ এনক্লোজটা তো আমরা একটু আগে বের করলাম যেটা, ওইটার মানটা বসিয়ে দিব, তাইলে কাজ শেষ আমাদের। এই যে কিউ এনক্লোজের মানটা আমাদের সামনেই আছে, তাহলে ওই মানটা বসিয়ে দিই। এটা হবে 1 বাই 4 পাই এপসাইলন নট, কিউ এনক্লোজ কি এই যে এখানে কিউ ইন্টু আর কিউব ডিভাইডেড বাই স্মল আর কিউব। ওকে, আর এখানে তো আমার এই আর স্কোয়ার আছেই, তাহলে ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করো আর কিউব আর আর স্কোয়ারে কাটা গিয়ে এখানে একটা আর থাকবে, আর নিচে তো আমার আর কিউব আছেই। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ আর ডিভাইডেড বাই আর কিউব। দ্যাটস ইট, দ্যাটস আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে একদম একসাথে লিখে ফেলি এটা, E equals 1 divided by 4 pi epsilon naught into QR divided by R cube। এটা হচ্ছে তোমাদের অপরিবাহী গোলকের ভিতরে কোনো পয়েন্টে প্রাবল্য, অপরিবাহী ফাঁপা গোলক, অবশ্যই ফাঁপা গোলক, অপরিবাহী ফাঁপা গোলকের ভিতরে কোনো পয়েন্টে প্রাবল্য সূত্র হচ্ছে এটা। সো জি ভাই। এই প্রমাণটা কি সবাই বুঝতে পেরেছো? জি ভাই। Yes, bro. ওকে, ঠিক আছে ব্রো। এতটুকু যদি ঠিকমতো বুঝে ফেলো তাহলে তোমাদের গাউসের সূত্রের কিন্তু আর কোনো প্রবলেম নাই। গাউসের সূত্র রিলেটেড সবগুলা মেথডই আমরা পড়ে ফেলেছি। দেখো আমি এখন একটা রিভিউ দিই তোমাদেরকে কি কি আমরা পড়ছি এই পর্যন্ত, তাহলে তোমাদের মনে করতে সুবিধা হবে যে সবগুলা বুঝছিলা কিনা। প্রথমে আমরা কি পড়েছিলাম খেয়াল করো গাউসের সূত্রে। এই যে প্রথমে পড়েছিলাম একটা অসীম বিস্তৃতির সরু চার্জিত দণ্ডের নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য, তাই না? এরপরে পড়েছিলাম একটা আয়তাকার অসীম বিস্তৃতির পাতলা পাতের নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য। তারপরে পড়েছিলাম এরকম পাতলা পাত যদি দুইটা থাকে, সেক্ষেত্রে একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ যদি থাকে, সেই ক্ষেত্রে তার ভিতরে কোনো পয়েন্টের প্রাবল্য কত, বাইরে কোনো পয়েন্টের প্রাবল্য কত, এটা পড়েছিলাম। তারপরে আমরা আসলাম গোলকের ক্ষেত্রে। গোলকে আসার পরেই কিন্তু আমাদের অনেকগুলো কেস চলে আসছে। গোলকে আসার ক্ষেত্রে আমাদের কি পাইছি আমরা, খোলক, তারপরে নিরেট গোলক, নিরেট গোলক। খোলকের ক্ষেত্রে আমরা পড়েছি ভিতরে বাইরে উপরে। নিরেট গোলকের ক্ষেত্রে আমাদের টাইপে দুইটা, একটা হচ্ছে পরিবাহী একটা হচ্ছে অপরিবাহী। পরিবাহীর ক্ষেত্রেও বাইরে উপরে ভিতরে, অপরিবাহীর ক্ষেত্রেও বাইরে উপরে ভিতরে, তিনটা কেস। তাহলে টোটাল কয়টা কেস বললাম আমরা, খোলকের ক্ষেত্রে তিনটা, নিরেট গুলোকের দুইটার মধ্যে তিনটা তিনটা করে আরো তিনটা, ছয়টা, তাহলে 6 3 9, এরপরে 10 11 12, ইন টোটাল আমরা 12টা পড়েছি। এক্সাম্পল জাস্ট গাউসের ল অ্যাপ্লিকেশনের জন্য 12টা পড়েছি, এই জন্য গাউসের ল এত বড়। ঠিক আছে, বাট খেয়াল করো খোলক বলো, খোলকের ক্ষেত্রে যে সূত্রগুলা, ঠিক আছে, নিরেট গুলোকে যদি পরিবাহী হয় তাহলে কিন্তু সেম সূত্র। তাহলে আমরা বলবো এখানে এখানে একটু সামারি লিখে রাখি। সামারিটা হচ্ছে এরকম যে খোলক এবং পরিবাহী নিরেট গোলক সেম। পার্থক্যটা কোন জায়গায়, যখন আমরা অপরিবাহী নিরেট গুলোকে যাব সেক্ষেত্রেও বাইরে এবং উপরের কোনো পয়েন্টের প্রাবল্য কিন্তু সূত্র সেম। পার্থক্যটা শুধুমাত্র যখন ভিতরের পয়েন্ট আসে তখন হয়। ঠিক আছে, তাহলে খোলক এবং পরিবাহী নিরেট গোলক সব ক্ষেত্রে সেম। ঠিক আছে, আর অপরিবাহী অপরিবাহী নিরেট
গোলকের ক্ষেত্রে শুধুমাত্র এটা ক্ষেত্রে শুধুমাত্র কোন জায়গায় পার্থক্য, শুধুমাত্র ভিতরের পয়েন্টে প্রাবল্য আলাদা, বাকিগুলো কিন্তু তার বাকি দুইটার সাথে সেম। তাহলে খোলক বলো, পরিবাহী নিরেট গোলক বলো, অপরিবাহী নিরেট গোলক বলো, সবগুলা ক্ষেত্রেই বাইরে এবং উপরে কোনো পয়েন্টের প্রাবল্য সেম, খোলক এবং পরিবাহী সবকিছু সেম। আর অপরিবাহী ক্ষেত্রে পার্থক্যটা শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে ভিতরে কোনো পয়েন্টের প্রাবল্য। ওইটা একটু কাহিনী করে প্রমাণ করা লাগে, আর বাকি সব ক্ষেত্রে এটা সেম। যদিও টোটাল 9টা এখানে ভিতরে, বাট টেকনিক্যালি তোমরা 3টা কেস সবগুলোতে সেম, আর একটা কেস যেটা হচ্ছে অপরিবাহী গোলকের ভিতরে কোনো পয়েন্টের প্রাবল্য, এটা একটু কাহিনী করে করা লাগে। সো দ্যাটস ইট। ব্রো এখানে যদি গোলকের জায়গায় সিলিন্ডার থাকতো, তাহলে ভিতরে বাহিরে যদি সমান পরিমাণ চার্জ থাকতো, যে হুম। গোলক বা নিরেট গোলকের তোমার যদি মতো, সিলিন্ডার তাহলে কি থাকে, হতো? সিলিন্ডার থাকলে তোমার কাহিনী একই। তখন তুমি গাউসিয়ান গোলক না নিয়ে গাউসিয়ান সিলিন্ডার নিতা, তখন তুমি একই। গাউসিয়ান একটা বড় সিলিন্ডার নিতা, তখন গাউসিয়ান হিসেবে জি bro। একই থাকতো। তখন শুধুমাত্র তুমি তখন আয়তন হিসেবে তুমি নিতা, আগে তো নিশ্চয় 4πr², এখন তুমি ইসের 2π ইন্টু, এই যে আমরা পড়ছিলাম না কতদিন, এটা আয়তন কত হয়, 2πr ইন্টু এইচ, তখন ওইটা নিতাম 2πr ক্ষেত্রফল হিসেবে। হ্যাঁ, ওইটাই, ওইটা তোমরা করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের গাউসের ল এর সূত্রের প্রমাণ শেষ, গাউসের ল এর অ্যাপ্লিকেশন আমাদের শেষ। তাইলে গাউসের ল কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের একটা বড় অংশ দখল করে আছে। তো এটা আমাদের আজকের জন্য সমাপ্ত। ওকে, এখন আমরা নতুন কোন টপিকে যাব বলো তো? এরপর আমরা কোন টপিকে যাওয়া উচিত? টপিকের নামগুলো বলো তো একটু। ক্যাপাসিটর। ক্যাপাসিটর। হ্যাঁ, ক্যাপাসিটর আমরা যাওয়া উচিত। আর কোন টপিক বাকি আছে আমাদের? মনে করো তো আমার কোন টপিক বাকি আছে কিনা আমাদের। ভাইয়া ডাইইলেকট্রিক তো শেষ। না না, ডাইইলেকট্রিক তো অ্যাডমিশনে শেষ, এটা তো ফার্স্ট ইয়ারের ব্যাচ, ওদের তো এখনো পড়েনি। আচ্ছা, আমাদের বেসিক্যালি ক্যাপাসিটরই বাকি শুধুমাত্র। সো ক্যাপাসিটর দিয়ে আমরা শুরু করব। ক্যাপাসিটরের উপর আলোচনা করি একটু হালকা পাতলা। তো ধরো, ক্যাপাসিটর বলতে আসলে কি বোঝায় একটু আমাকে বলো তো কেউ একজন। ক্যাপাসিটরের সংজ্ঞাটা কি, অথবা ক্যাপাসিটর দিয়ে কি কাজ হয় সেটা একটু বলো তো। কেউ কি বলতে চাও? আচ্ছা, কেউ মনে হয় ইচ্ছুক না কথা বলতে, তাহলে আমি শুরু করে দিই। ক্যাপাসিটর ক্যাপাসিটর বা ধারক, এটা কাজ হচ্ছে চার্জ ধারণ করে রাখা অথবা চার্জ জমা করে রাখা। এখন চার্জ জমা করে রাখার দরকারটা কি, তাই না? চার্জ যে আমরা জমা করবো, এটার উদ্দেশ্য কি? চার্জ জমা করার কি দরকার? তড়িৎ প্রবাহিত করব, কারেন্ট যাবে ডিভাইস দিয়ে, কারেন্ট যাক, তারা আটকায় রাখার কি দরকার, বা তারা কোনো একটা জায়গায় জমা করে রাখার কি দরকার? তো এটার মেইন উদ্দেশ্য হচ্ছে, যখন আমাদের সবকিছুতে কিন্তু এই জিনিসটা লাগে, যখন আমরা কোনো একটা জিনিসকে স্টার্ট করি, তাকে স্টার্ট দেওয়ার জন্য, বা তাকে যে তাকে হচ্ছে কি বলবো, থ্রেশহোল্ডটা দেওয়ার জন্য, তার যে স্টার্ট হওয়ার জন্য তার একটা বিশাল অ্যামাউন্টের তড়িৎ প্রবাহের দরকার হয়, যেটা হচ্ছে আমাদের নর্মাল সার্কিট থেকে পাওয়া যায় না, বা ওই পরিমাণ কারেন্ট আমাদের লাইনের মধ্যে থাকে না। তো যখন আমরা ক্যাপাসিটর ইউজ করি মাঝখানে, তখন যেটা হয়, ক্যাপাসিটরের মধ্যে অনেক পরিমাণ চার্জ জমা থাকে। তো সে একসাথে অনেক অনেক পরিমাণ কারেন্ট দিতে পারে, তো যেটা আমরা নর্মাল লাইন থেকে পাই না, সেই পরিমাণ কারেন্টটা আমরা ক্যাপাসিটর থেকে পেয়ে যাই। এটা শুধুমাত্র স্টার্টিং এর জন্য, পরবর্তীতে কিন্তু তার এত কারেন্ট লাগে না। ওকে, তো একটা বাল্ব বলো বা একটা ফ্যান বলো, আমাদের বাসায় যে ফ্যান চলে, সেটার ক্ষেত্রেও কিন্তু ক্যাপাসিটরের একটা বড় ভূমিকা আছে। এই যে ফ্যানগুলো যে চলে, এই যে এরকম ফ্যান হয় নাই, এই একটা ফ্যান, এই একটা ফ্যান, এই দিকে থাকবে একটা, এই যে ফ্যানটা যে চলে, এখানে কিন্তু একটা ক্যাপাসিটর থাকে। অথবা যে কোনো ডিভাইসের ক্ষেত্রে আমাদের একটা থ্রেশহোল্ড কারেন্ট দরকার হয়, মানে হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের কারেন্ট দরকার হয়, যে জিনিসটা আমরা ক্যাপাসিটর দিয়ে প্রোভাইড করে থাকি। তোমরা যে ক্যাপাসিটরটা দেখে থাকবা, সেটা হচ্ছে এরকম থাকে, এরকম ক্যাপাসিটর থাকে, এইরকম দুই মাথা থাকে। তো এর সাথে যদি তুমি ব্যাটারি কানেক্ট করো,
এর সাথে যদি তুমি কোনো ব্যাটারি কানেক্ট করো অথবা কারেন্টের লাইন যদি লাগিয়ে রাখো তার সাথে, তার মধ্যে কিন্তু চার্জ জমা হবে এবং তার চার্জের জমা করার পরিমাণটা কিন্তু লিমিটেড। তার ক্যাপাসিটেন্স অনুযায়ী সে চার্জ জমা করতে পারে। যার ক্যাপাসিটেন্স যত বেশি সে কিন্তু তত বেশি চার্জ জমা করতে পারে। এখন আমি তোমাদেরকে ক্যাপাসিটরের একটা সিমুলেশন দেখাবো। তো সেটা দেখে আশা করি তোমরা কিছুটা আইডিয়া পাবা যে ক্যাপাসিটর আসলে কিভাবে কাজ করে, বা জাস্ট দেখাবো আর কি। আমি বের করছি ক্যাপাসিটরের সিমুলেশনটা। ফ্যাট সিমুলেশন, ফিজিক্সে চলে যাই। ওয়েট ফর এ ওয়াইল। ফিজিক্স। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলো, কে? ভাইয়া আমি মাজেদ বলতেছি। হ্যাঁ মাজিদ বলো। জি, গাউসের যে লোর যে সূত্র, আজকের যে ক্লাস হইলো হুম হুম। আর আগামী যে ক্লাসগুলো হয়েছে আমি ওগুলো মিস করছি, তো ওগুলা কি আপনার চ্যানেলে পাইমু? তুমি কি আমার রেজিস্টার স্টুডেন্ট? হ্যাঁ। রেজিস্টার যদি হয়ে থাকো তাহলে পাবা, আর যদি রেজিস্টার না হয়ে থাকো তাহলে ওগুলাতে অ্যাক্সেস পাবা না। তুমি কি আমার ফেসবুকে আছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ফেসবুকে আমাকে নক করো ক্লাস শেষে, তা আমি ডিটেল বলে দিব তোমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, তো ক্লাস পরে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা দাঁড়া, আমি ক্যাপাসিটরটা বের করে ফেলি। আমার এখানে এই যে ক্যাপাসিটর পেয়ে গেছি। আমি এখন শেয়ারটা চেঞ্জ করে দিই, নিউ শেয়ার, ক্যাপাসিটর ল্যাব। এই তো দেখা যায় তো ক্যাপাসিটরের পাতটা আসছে তো তোমাদের নাকি? দেখা যাচ্ছে ফ্যাট সিমুলেশন, ইন্টারেক্টিভ সিমুলেশন দেখা যায়? হ্যাঁ ভাই। জি ভাইয়া জি। ওকে লোড হচ্ছে এখন, আসতেছে, আসুক, আসতে দাও তাকে। ওকে, তো ক্যাপাসিটর আমরা চালাই এখানে। ধরো আমি, আচ্ছা এইটা দিয়ে দেখাই। ধরো এই হচ্ছে আমার একটা ব্যাটারি, আর এই হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর। আমি মেবি এটা ইউজ করলে বেটার হবে। তোমরা কি আমার পয়েন্টারকে নড়াচড়া করতে দেখো নাকি পয়েন্টার দেখা যায় না? এটা একটু বলবো দেখা আমাকে। যায় না। না দেখা যায়। এখন কি দেখা যায়? হ্যাঁ। আচ্ছা তাই আমি মাউস দিয়ে নাড়ালে দেখা যায়, আর পেন দিয়ে নাড়ালে দেখা যায় না। মাউস দিয়ে নাড়াচ্ছি এখন, খেয়াল করো। এই হচ্ছে আমাদের এটা ক্যাপাসিটরের পাথ, দুইটা সমান্তরাল পাথ, ঠিক আছে? এদের মধ্যে চার্জ জমা হবে কিভাবে, খেয়াল করো। আমি যখন এই ব্যাটারিতে 1.5 ভোল্ট ব্যাটারি ভোল্টেজ দিবে, দেখো এই ব্যাটারিটা কিন্তু প্রথমে 0 ভোল্টেজ আছে, কোনো চার্জ, কোনো ধরনের ভোল্টেজ ডিফারেন্স নাই। যখন আমি এটাকে টেনে 1.5 ভোল্টে নিয়ে যাব, তখন কি হবে, এই জন্য আমার এই ক্যাপাসিটরে বা এই সমান্তরাল পাথধারকের মধ্যে চার্জ জমা হবে। এগুলা কিভাবে হয় না হয় সেগুলো তো আমরা পরের ভিডিওতে অবশ্যই দেখবো, ডিটেইলে দেখবো উইথ মেকানিজম। আজকে জাস্ট আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এটার সাথে। তো এখানে যদি পজিটিভ চার্জ জমা হয় ফর ইন্ডাকশন অথবা আবেশের জন্য, এটাতে যদি পজিটিভ চার্জ জমা হয়, আমার নিচেরটাতে নেগেটিভ চার্জ জমা হবে, এটা শিওর। ওকে, তো এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ জমা হলো, তাহলে ডেফিনেটলি এই দুইটার মধ্যে বিভব পার্থক্য তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি এই যে আমাদের যে সুইচ আছে বা এই যে কানেক্টর আছে, এই কানেক্টরটাকে যদি আমি ব্যাটারি থেকে খুলে নিয়ে আমি এই বাল্বের সাথে লাগানো অংশের সাথে কানেক্ট করে দিই, তাহলে কি হবে খেয়াল করবা, খেয়াল করবা। এ কিন্তু তখন আমাকে বিভব পার্থক্য দিচ্ছে, সো আমি এখানে তড়িৎ প্রবাহ পাচ্ছি। তো খেয়াল করছো যে জিনিসটা কত ফাস্ট হয়ে গেছে? আমি এখন আবার কানেক্ট করি। আমি এখন একটা কাজ করব, আমি এই পাথগুলার ক্ষেত্রফলটা একটু বাড়িয়ে দিই। তাহলে তোমরা তো এটা কমন সেন্সের বিষয়, এটা বুঝবা যে যেখানে আমার জায়গায় বেশি সেখানে তো চার্জ বেশি জমা হবেই। যে আমি যেহেতু জায়গায় বেশি করে ফেলছি, তাহলে চার্জের জমা হওয়ার পরিমাণটাও বেশি, তার মানে বিভব পার্থক্যও বেশি। তো এখানে এটার দ্বারা আমার সুবিধা কি হবে, সুবিধাটা বুঝবো আমি যখন এটা আরেকটা কানেকশন করে দিব আবার লাইটের সাথে। দেখো আগের চেয়ে কিন্তু এখন একটু স্লোলি ব্রাইটনেস কমে যাচ্ছে। আগে কিন্তু অনেক ফাস্ট কমে গেছিল, এখন অনেক স্লোলি কমছে। তো এখন আমি আরেকটা কাজ করি, আমি এখন আবার এটা কানেকশন করি। এখন আমি কি করলাম, পাত দুইটার দূরত্ব এখন আগে যতটুকু ছিল এখন আরো কমাই দিলাম। দেখো অনেক দূরত্ব একদম কমাই দিছি। দেখো এখন বিশাল পরিমাণ চার্জ জমা আছে, তার মানে এখন বিভব পার্থক্য অনেক বেশি। এখন যদি আমি কানেক্ট করি লাইটটার সাথে, তার মানে কি হবে, এখন দেখবা যে লাইটটা আর অনেক বেশি সময় ধরে জ্বলবে। কারণ কি, চার্জের পরিমাণ বেশি, আর সেক্ষেত্রে আমার অনেক বেশি সময় ধরে বিভব পার্থক্য থাকবে। এই যে দেখো এখন দেখবা লাইটটা বন্ধ হওয়ার হইতে সময় লাগবে অনেক বেশি। দেখো এই জিনিসটা অনেক স্লো। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? এই হচ্ছে ক্যাপাসিটরের কাজ। চার্জ জমা করে, তারপরে বিভব পার্থক্য তৈরি হয়, তারপরে যখন আমি তাকে অন্য কিছুর সাথে কানেক্ট করি তখন সে ডিসচার্জ হতে থাকে। ডিসচার্জ হয়ে যাওয়া মানে কি, বিভব পার্থক্য আস্তে আস্তে 0 হয়ে যাওয়া। কারণ তড়িৎ প্রবাহ ততক্ষণই চলতে থাকে যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য 0 না হয়। দেখো এখানে কিন্তু আমার আস্তে আস্তে চার্জের পরিমাণ কমে যাচ্ছে, এই যে কমে যাচ্ছে। আর লাইটটাও কিন্তু দেখো এই যে হালকা পাতলা লাইট জ্বলতেছে দেখা যায়। যখন একবারে চার্জের পরিমাণ 0 হয়ে যাবে তখন কিন্তু এই লাইটটাও নিভে যাবে। এখনো কিন্তু লাইটটা জ্বলতেছে, খেয়াল করবা। এই যে একদম শেষের দিকে এখন আমরা চলে আসছি।
বুঝা গেছে? এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের হিসাব। তো এটা আমরা দেখবো আস্তে আস্তে। আর হচ্ছে এখন আমরা একটা জিনিস দেখি, আমি যখন করব কানেকশন তো দিলাম, আমরা ইলেকট্রিক ফিল্ড দেখি এটা কিরকম ভাবে থাকে। আমরা কি পড়ছিলাম না, ইলেকট্রিক ফিল্ড সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে থাকে, মনে আছে এই জিনিসটা? এই যে খেয়াল করে ইলেকট্রিক ফিল্ড আমাদের পজিটিভ থেকে নেগেটিভের দিকে, সবাই আশা করি দেখতে পাচ্ছ। এবং এই জিনিসটার ব্যাখ্যাও কিন্তু আমি দিয়েছিলাম ক্লাসে, যে খেয়াল করবা, এনোটেট নিয়ে আসি। এই যে এটা অবশ্য ভালো জিনিস, জুমের এই সেটআপটা ভালো। ধরো আমরা যখন এই যে সমান্তরাল পাত ধরক নিয়েছিলাম, মনে আছে? এরকম পজিটিভ ছিল, তারপর এখানে নেগেটিভ ছিল, দেখা যায় তো লেখাগুলা? এই যে নতুন পাত যে আঁকলাম এগুলোকে দেখা যায়? জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছিলাম, যে আমরা তো পড়ছিলাম যে অসীম বিস্তৃতির একটা পাতের জন্য, অসীম কেন বললাম? কারণ এই দূরত্বটা কিন্তু খুবই সামান্য, যেই দূরত্বের তুলনায় এই পাতগুলো অসীমই হবে। তাহলে নিকটে কোনো পয়েন্টের প্রাবল্য কি ছিল? সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। ঠিক আছে, আমি কালিটা চেঞ্জ করে দাঁড়াও, কালি কই চেঞ্জ করে? ব্রো, হোয়ার ইজ দ্য কালার? ও পাইছি, লালই ভালো। ওকে, তাহলে সিগমা সমান ছিল সমান ছিল সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। যেখানে সিগমাটা কি ছিল একটু বলো তো? সিগমা কি ছিল? একজন বলো। আচ্ছা, বাইজিদ হাসান কমেন্ট করেছিল যে একটা নির্দিষ্ট টাইমের পর কি এই চার্জ আর থাকে না? না, একটা নির্দিষ্ট টাইমের পর ওই চার্জ আর থাকে না। চার্জ থাকে না বলতে কি, নিউট্রাল হয়ে যায়, আর কিছু না। ভিতর থেকে তো চার্জ বের হয়ে চলে যায় না, চার্জটা নিউট্রাল হয়ে যায়, মানে বিভব পার্থক্য তাদের মধ্যে শূন্য হয়ে যায়। আমরা ডিটেইলে সামনের ক্লাসে এই ক্যাপাসিটরের মেকানিজম নিয়ে আলোচনা করবো, অবশ্যই ডিটেইলে আলোচনা করবো। আজকে তো আমাদের ক্লাসের টাইটেল ছিল গাউসের ল এর লাস্ট টপিক, বাট তারপর আমরা ক্যাপাসিটর শুরু করে দিলাম, যেহেতু এটা গাউসের ল এর একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে, সেই জন্য এটা শুরু করেছি। বাট ক্যাপাসিটরের উপর আমাদের আলাদা সিরিজ থাকবে, ঠিক আছে? তো ওকে, সিগমা 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 কি কি বলবো না? সিগমা কি? হোয়াট ইজ সিগমা? বলো তো সিগমা কি? একজনও আছে বলার জন্য? জিজ্ঞেস করে জানি, মুখ দিয়ে জিজ্ঞেস করা লাগবে তাহলে। অর্শান বলো, সিগমা কি? জি ভাই। সিগমা কি বলো? এই যে সিগমা, সিগমা কি? সিগমা হচ্ছে ভাই ওই পাতে ধার ওর কি বল তাহসিন ফাতেমা আনসার দিছে আমাকে। তাহসিন, তোমার আনসারও ভুল। আর অর্শান, তুমি কি বলেছো আমি শুনি নাই, আর মনে হয় না তুমি কারেক্ট অ্যান্সার দিয়েছো। সিগমা হচ্ছে চার্জ ঘনত্ব, এবং সেটা কিন্তু একক আয়তনে হবে না কখনোই, কারণ পাতটারই তো কোনো আয়তন নাই, পাতটাই তো 2 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, ঠিক আছে? তো সিগমা হচ্ছে আমার একক আয়তনের চার্জের পরিমাণ, ঠিক আছে? একক ক্ষেত্রফলের চার্জের পরিমাণ, সেটা আমি ভুল বলে ফেলছি তোমাদের সাথে পরে। তো এটা হচ্ছে একক আয়তনের চার্জের পরিমাণ, সিগমা হচ্ছে একক আয়তনের চার্জের পরিমাণ। ওকে, দ্যাটস ফাইন। সমান হচ্ছে সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। এখন এর দিকটা কোন দিকে মনে আছে? এগুলা কিন্তু আমরা আলোচনা করেছিলাম, যে পজিটিভ থেকে আমি যদি বলি যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, পজিটিভ চার্জের জন্য, এটা ডেফিনেটলি এই দিকে হবে, কারণ এখানে তো আমরা অবশ্যই একটা পজিটিভ চার্জ রেখে চিন্তা করব। তাহলে এই পজিটিভ চার্জকে এই পাতের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে মানে বল দিবে? অবশ্যই বিকর্ষণ বল দিবে, তাহলে এটা হবে এইদিকে। আবার নেগেটিভ চার্জের জন্য এই পজিটিভ চার্জের উপর বলটা থাকবে, আকর্ষণ বল, তো সেটাও থাকবে এইদিকে। তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডটা ওভারঅল কাজ করে কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে না? সবাইকে এই জিনিসটা বুঝতে পেরেছো? সাদিয়া বুঝতে পেরেছো এটা? জি ভাই। ওকে, তাহলে এখানেও কিন্তু আমরা এক্স্যাক্টলি সেম জিনিস দেখাচ্ছি। খেয়াল করো আমাদের যে সিমুলেশন, এখানেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ থেকে নেগেটিভের দিকেই কাজ করছে। আচ্ছা, দ্যাটস ইট। এতটুকু বুঝলেই আমাদের কাজ হয়ে গেল। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের একদম শুরুর দিকের কাহিনী। আর এর চেয়ে বেশি আর ডিটেইলে যাব না আজকে ক্যাপাসিটর নিয়ে। আর 9 10 কি তোমাদের ক্যাপাসিটেন্স ছিল? জাস্ট সংজ্ঞা ছিল, আর কিছু ছিল না। সংজ্ঞা ছিল না। 9 10 কি তোমাদের ক্যাপাসিটরের তুল্য ধারকত্ব নিয়ে কিছু ছিল? না, শুধু ধারক কি ধারকত্ব কি এটাই ছিল, আর কিছু ছিল না। আচ্ছা আচ্ছা, আজকে ক্লাস কত ঘন্টা হয়েছে তোমাদের? 1 ঘন্টা তো হয় নাই এখনো। 47 মিনিট মেবি ওকে আমার ওকে, নো প্রবলেম, ঠিক আছে। তাইলে আজকে ক্লাসে আমি বেশি লম্বা করব না, যেহেতু ক্যাপাসিটর একটা আলাদা টপিক, তো সেই জন্য আমি আশা করব তোমরা ক্যাপাসিটরের উপর যে ভিডিওগুলো আছে, ধরো আমি তোমাদেরকে কিছু রেফারেন্স দিয়ে দিই, যাদের পাশে ওয়াইফাই আছে অবশ্যই দেখে নিবা। তোমরা ক্যাপাসিটরের উপর
অন্যরকম পার্সোনাল ভিডিওগুলো দেখে রাখতে পারো, অথবা 10 মিনিট স্কুলে ক্যাপাসিটির উপর যে ভিডিও আছে সেগুলো দেখে রাখতে পারো, সো দ্যাট আমি যখন বুঝাবো তখন যাতে তোমাদের বোঝাটা একটু ইজি হয়। কথা কি বোঝা গেছে? আমি আশা করি তোমরা এগুলো দেখবা, কারণ তোমরা যদি অনলাইন সোর্স বা নিজেদের টেক্সট বুক থেকে সবকিছু দেখে তারপরে আমার কাছে আসো, আমি তোমাদেরকে সবচেয়ে ভালো বোঝাতে পারবো, ঠিক আছে? কারণ তোমরা যেগুলো দেখে আসবা ওগুলাতে কি পরিমাণ জিনিসপত্র থাকে আমার আইডিয়া আছে। সো ওগুলো যদি তুমি দেখে আসো তাহলে আমার জন্য তোমাকে বোঝানো ইজিয়ার হবে, তোমার জন্য বোঝাটা ইজিয়ার হবে। তো আমার কথা চিন্তা না করে তোমার কথা চিন্তা করো, যে তুমি অনেক ইজিলি বুঝে যাবা, তোমার পেইন কম লাগবে ক্লাসের মধ্যে, ইজিলি বুঝে যাবা, আর তুমি মজা পাবা ব্যাপারগুলোর মধ্যে। ওকে, তাইলে আজকের ক্লাসে আমি আরো হালকা পাতলা কিছু দেখাই দিই, তারপরে আজকে ক্লাসটা শেষ করে দিব, বেশি কিছু দেখাবো না আজকের। আমরা গাউসের ল যে পড়েছিলাম, তো সেখান থেকে একটু দাঁড়াও। আচ্ছা, ওয়েট ফর এ ওয়াইল। আমি এখন, তোমরা কি এখন ব্রাউজার দেখতে পাচ্ছ? আমার ব্রাউজার কি দেখা যায়? এই যে ক্যাপাসিটর, ল্যাব বেসিক্স, এগুলো কি দেখা যায় এখনো? না, কি দেখা যাচ্ছে এখন? ব্রিলিয়ান্ট আর সাইডে আপনার একটা প্রোফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখাতে যাচ্ছি আমি তোমাদেরকে, এটাই ঠিক আছে। আমি এখন এখান থেকে দেখি কিছু পাই কিনা ক্যাপাসিটর, এখান থেকে কিছু যদি পাই তাহলে এখান থেকে কিছু দেখাই দিব। ক্যাপাসিটরস, এই যে ক্যাপাসিটর এই কাহিনীগুলো ঘটে। এটা আমি একদিন তোমাদেরকে অবশ্যই এটা একটা গ্রুপে পোস্টের মধ্যে এই জিফটা দেখাইছিলাম, যে এই হচ্ছে আমার একটা ক্যাপাসিটর। যখনই আমি তাকে কোনো মানে কিছুর সাথে কানেক্ট করছি, সে হঠাৎ করে কিন্তু ডিসচার্জ হয়, সে কিন্তু অনেক ফাস্ট ডিসচার্জ হয়। ফাস্ট ডিসচার্জ হওয়ার ফলে সুবিধাটা কি দেখো, আমরা যে বলছিলাম যে আমাদের কোনো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস চালানোর জন্য হঠাৎ করে অনেক বেশি কারেন্টের দরকার পড়ে, তো তুমি সেই জিনিসটা কিন্তু এখন এই জিফের মধ্যে দেখতে পাচ্ছ, যে দেখো সাথে সাথে কিন্তু অনেক বেশি স্পার্ক হচ্ছে, মানে কি একসাথে অনেক বেশি চার্জ ডিসচার্জ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই হিয়ার ইজ এ স্পার্ক। ওকে, এই যে এখানে লেখাই আছে যে র্যাপিড এনার্জি ডিসচার্জ ফ্রম এ ভেরি লার্জ ক্যাপাসিটর ভায়া হিট এন্ড লাইট। তাপ এবং আলোর ফর্মে এনার্জি রিলিজ হচ্ছে তো আসলে ডিসচার্জ হচ্ছে চার্জটা, তো এনার্জিটা আসলে তাপ এবং আলোর মাধ্যমে রূপান্তরিত হচ্ছে। লিভিং স্কর্চ মার্কস অন এ স্মল পিস অফ মেটাল। দেখছো, এই মেটালকে যখন আমি কানেক্ট করছি তখন কিন্তু সে হঠাৎ করে সুযোগ পেয়ে গেছে চার্জটা ডিসচার্জ করার, দ্যাট ইজ ওয়াই হি ইজ ডিসচার্জিং থ্রু লাইট এন্ড হিট। এই জিনিসটা আমি তোমাদেরকে পারলে দেখাইতে পারতাম, ক্যাপাসিটর যদি একটা এক্সট্রা থাকতো আমার বাসার মধ্যে, এটা দেখানো সম্ভব হতো। আমি দেখি যদি নেক্সট ক্লাসের আগে ক্যাপাসিটর ম্যানেজ করতে পারি, আমি তোমাদেরকে দেখাতে পারবো। ওকে, তো দ্যাটস ইট। ক্যাপাসিটর নিয়ে পড়াশোনা করতে থাকো। আর সোর্স বলতে কি বলবো, সোর্স বলতে তোমরা খান একাডেমি দেখতে পারো, অন্যরকম পাঠশালা দেখতে পারো, যত বেশি পারো অনলাইন সোর্স গুলো ঘাটাও, তোমার জন্য বেটার হবে। কারণ তুমি কখনো এই টেক্সট বইয়ের উপর ডিপেন্ড করে চলতে পারবে না। তোমার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে টেক্সট বইয়ের উপর ডিপেন্ডেন্সি থাকলে তোমার শেখাটা স্লো হয়ে যাবে। কারণ টেক্সট বইয়ে কিছু আছে কিনা বা কিছু ভুল আছে কিনা সেটা বুঝতে বুঝতেও ওদের 5 বছর চলে যায়। সত্যি কথা হচ্ছে আমাদের টেক্সট বইগুলো কিন্তু কোনো ধরনের ভুল কারেক্ট করে না। ইসাকের বইয়ে 5 বছর আগে যে ভুল দেখছিলাম 5 বছর আগে স্টুডেন্টকে পড়াইতে গিয়ে, এখন আমি সেম ভুলটাই পাই। তো বইগুলো আসলে শুধরাবে না। তো আমাদের অবশ্যই অনলাইন সোর্স বা অনলাইন রিসোর্সের উপর কিছুটা হলেও একটু ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া উচিত, কারণ ওগুলাতে রেগুলারলি আপডেট হয়। ঠিক আছে, তো তোমরা ওই দিকে চলে যাবে আশা করি। আর নেক্সট ক্লাসে আমরা ক্যাপাসিটরের উপর ডিটেইলে পড়বো। ওকে, নেক্সট ক্লাসে আমরা ক্যাপাসিটির উপর ডিটেইলে পড়বো। দেন ক্যাপাসিটর পড়ার পরে আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টারটা অফিসিয়ালি শেষ হয়ে যাবে। সো তারপরে আমরা স্থির তড়িতের উপর একটা ছোটখাটো পরীক্ষা দিব, একটা সিকিউ থাকবে এবং এমসিকিউ থাকবে, সেই পরীক্ষাটা আমরা দিব। আশা করি সবার ভালো লাগবে পরীক্ষাটা, তোমরা শিখতে পারো আর কি ঠিক মতো। ওকে, তো দ্যাটস ইট। আমার ক্লাস তাইলে আজকে এই পর্যন্ত থাকুক। কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আজকের ক্লাসে যা পড়াইছি এই নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? তারপরে হচ্ছে আমরা 3D যেগুলো ব্যবহার করব, ধরো মাঝে মধ্যে আমরা 3D ক্যালকুলেটর ইউজ করব, তো ওগুলো একটু দেখাই দিই তোমাদেরকে। ধরো জিওজেব্রা 3D, ওয়েট, তো এগুলো তোমরা ব্যবহার করতে পারো চাইলে, যদি চাও 3D ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। দেখো এখানে কত ইজিলি জিনিসপত্রগুলো দেখানো যায়। ধরো আমি যদি কই দেখাবো তোমাদেরকে, দাঁড়াও, না এখান থেকে না দেখিয়ে তোমাদেরকে, আচ্ছা এখান থেকে আমার একটা ছিল, কই জানি ছিল, হ্যাঁ ভেক্টর ক্যালকুলাস থেকে একটা জিনিস দেখাই দিই তোমাদেরকে।
ওয়েট ফর এ ওয়াইল। না, আজকে তাইলে এই পর্যন্ত থাকুক। আর নেক্সট ক্লাসে আমরা ক্যাপাসিটর নিয়ে আলোচনা শুরু করব। আজকে আর তোমাদেরকে বিরক্ত করছি না। আফনান ভাই কি ক্লাস আছে 8:30টায়? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আফনান ভাই ক্লাসের প্রিপারেশন নাও। ওকে, ভাইয়া এই ওয়েবসাইটটা কি প্রিমিয়াম? হ্যাঁ সেটা প্রিমিয়াম। কেন? ও না ভাই, এগুলো শুধু তোমরা আমার ক্লাসেই পাবা। তোমরা কি আরো দেখতে চাও প্রিমিয়াম কন্টেন্টগুলো কিরকম? দাঁড়াও তোমাদেরকে আমি একটা আইডিয়া দিই আমার কাছে তোমরা কি কি পাবা। যারা আজকে আমার ক্লাসে আছো, যারা আমার কাছে রেজিস্টার্ড না, তারা দেখো কি কি পাবা আমার কাছে। এই যে দেখো এই জিনিসগুলা, এই যে আমরা সবকিছু সিমুলেশন সহকারে দেখবো। আরো আছে অনেক মজার মজার জিনিস, দাঁড়াও দেখাচ্ছি। কই জানি ছিল এটা, দাঁড়াও একটু হোল্ড করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ভেক্টরগুলাস, আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। যেমন ধরো এটা, আমরা যখন ভেক্টরে, আমরা তো এখনো ভেক্টর পড়ি নাই তাই না? আমাদের অনলাইন ক্লাসে তো আমরা এখনো ভেক্টর পড়ি নাই নাকি? পড়ছি আমরা ভেক্টর অনলাইন ক্লাসে? ভেক্টর তো পড়ি নাই। তাহলে দেখো এই যে যখন আমরা ভেক্টর ক্যালকুলাস পড়বো, যখন আমরা ভেক্টর ক্যালকুলাস পড়বো, তখন আমরা এই জিনিসগুলো দিয়ে পড়াশোনা করব। তখন আমি ডিটেইলি পড়াবো তোমাদেরকে যে ভেক্টর ক্যালকুলাস আসলে কি। সত্যি কথা বলতে আমাদের বইগুলোতে যে কেন ভেক্টর ক্যালকুলাস দিছে আমি সেই জিনিসটাই বুঝি না, কারণ এটার অ্যাপ্লিকেশন এত এত ডিপ যে তোমার আসলে ইন্টার লেভেলে ভেক্টর ক্যালকুলাসের মানে কোনো ধরনের ইউজ তোমার পক্ষে করা সম্ভব না, যে পরিমাণ কন্টেন্ট তারা দিছে। তারপরে আমরা যেহেতু ইন্টারেস্টেড স্টুডেন্টস, আমরা আশা করি তোমরা এগুলো দেখবা, যে আমরা তখন এই যে এইভাবে জিনিসপত্রগুলো, আরো অনেক কিছুই আছে এখানে যেগুলো হচ্ছে, সত্যি কথা বলে আমার পক্ষে কখনোই এই কন্টেন্টগুলো ইউটিউবে দেওয়া সম্ভব না, কারণ যেহেতু এটা প্রিমিয়াম সাইট, তাদের প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু কপিরাইটেড। সো আমি চাইলেও আমার ভিডিওতে এই কন্টেন্টগুলো ইউজ করতে পারবো না, যেটা আমরা প্রাইভেট ক্লাসে করতে পারবো। ঠিক আছে, সো আমার পক্ষে কখনো ইউটিউবে এগুলো দেওয়াও সম্ভব না, কারণ আমার চ্যানেলের উপরে মামলা হয়ে যাবে, আমার চ্যানেল ব্যান হয়ে যাবে এগুলো যদি আমি বাইরে বাইরে ছেড়ে দিই। তো সেক্ষেত্রে আমি এমনি এটা ব্যবহার করতে পারবো না তোমাদের প্রাইভেট ক্লাসগুলো ছাড়া। ওকে, সো এরকম আরো অনেক কন্টেন্ট আছে যেগুলো তোমরা ইচ্ছা মতো দেখতে পারবা। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। আমরা ক্যাপাসিটর নিয়ে পড়াশোনা করব, ক্যাপাসিটর নিয়ে যত ভিডিও আছে দেখতে পারো। আশা করি নেক্সট ক্লাস এনজয় করবা। আর ওইটাই আমাদের স্থিরতরি চ্যাপ্টারের লাস্ট টপিক, ক্যাপাসিটর। ওকে, তো ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ। ওকে।